এবং জাতীয় সঙ্গীত অবমাননায় প্রথম দিনের সংসদ কি ইঙ্গিত দেয়? জনাব তারেক রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জি, অনেক ধন্যবাদ। জাতীয় সংসদে গণহত্যায় অভিযুক্ত, ধর্ষণে অভিযুক্ত একটা দলের নেতাদেরকে যখন শহীদ বলা হচ্ছিল, তখন আমার মনে প্রশ্ন আসছিল, খুনি ধর্ষক তারা আবার শহীদ হয় কিভাবে? এবং লজ্জা পাচ্ছিলাম, আমরা তো দর্শক সারিতে ছিলাম, তাই কথা বলার সুযোগ ছিল না, বা এটা ওই ওই ধরনের স্পেস নাই। কিন্তু যদি সুযোগ থাকতো চিৎকার করে সেখানে প্রতিবাদ করতাম আর কি। এটাই আর কি খারাপ লাগা। জাতীয় সঙ্গীতের যে বিষয়টা বলছিলেন, এখানে জামাত একটা ট্রমার মধ্যে ছিল যে শাহাবুদ্দিন সাহেব, মাননীয় রাষ্ট্রপতি যখন আসলেন, তখন তো সবাই উঠে দাঁড়ালো, যারা দর্শনার্থী ছিল, সংসদ সদস্য সবাই দাঁড়ালো। তো এখন জামাত আসলে কনফিউজ ছিল যে তারা দাঁড়াবে না বসে থাকবে। হ্যাঁ, তো তারা আপনার হলো বসেছিল, কিন্তু আবার জাতীয় সঙ্গীতও বাজছিল। হ্যাঁ, তারা দাঁড়ায় আবার বসে, মানে হলো টম এন্ড জেরি স্টাইলের, বুঝছেন? এক গ্রুপ বলতেছে না এখন আমাদের দাঁড়ানো উচিত, আর এক গ্রুপ বলতেছে না আমাদের অবশ্যই বসে থাকা উচিত, না চুপ্পু যেহেতু দাঁড়ায় আছে আমাদের বসে থাকাই উচিত, এটাই আমাদের প্রতিবাদ। আবার আরেক গ্রুপ দাঁড়ায় গেছে, তো তারা নিজেদের মধ্যেই ছিল একটা বিষয়। তো আজকের যেই এই সংসদ অধিবেশন, আমার কাছে কয়েকটা বিষয় খেয়াল আছে যে শাহাবুদ্দিন চুপ্পু, মহামান্য রাষ্ট্রপতি যিনি, তিনি এই বিষয়টাকে এনজয় করছিলেন আমার কাছে মনে হয়েছে। আবার আমার কাছে বিএনপির দিক দেখছিলাম, দেখলাম তারাও মনে হয় এনজয় করছে। আবার জামাত তারাও চিল্লাচিল্লি করে ওটাকে মনে করতেছে তারা অনেক কিছু ছিঁড়া ফেলছে, ওরাও খুশি। তো আমি মনে করি এই সামগ্রিক পরিস্থিতি বাংলাদেশের মানুষও দেখলো আর কি। তবে এটা বিষয় ছিল, শেষ পর্যন্ত শাহাবুদ্দিন সাহেব, মহামান্য রাষ্ট্রপতি, তিনি সংসদে ছিলেন এবং জামাতের যারা জামাতের জোট যারা, তারা সেখান থেকে বের হয়ে গেছেন এবং শেষ পর্যন্ত আপনার হলো এটা যদি এইভাবে বলেন তাহলে আমার অনেক কষ্ট হবে যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি তো একজন বীর মুক্তিযোদ্ধা। তো বীর মুক্তিযোদ্ধাই থেকে গেলেন সংসদে, আর জামাত তার আগমনে সেখান থেকে প্রস্থান করলো আর কি, তারা সেখানে থাকতে পারলো না, এভাবে বলা যায় যদি আর কি। এই ভারত বিরোধিতাকে অনেকে রাজনীতির পাথে করে, আবার তার রাজনৈতিক প্রোগ্রেসের সিঁড়ি মনে করে, এবং এটা খুব চটকদার, সে কারণে এটাকে সহজেই একটু হুঙ্কার দিলেই মানুষ তাকে দেশপ্রেমিক মনে করে। এটাকে কেন্দ্র করে একটা অ্যাক্টিভিটি আছে। হ্যাঁ, তো তারা উপরে উপরে স্লোগান দিচ্ছে, কিন্তু আবার ভারতের গোপনে মিটিং করছে, হাসি তামাশা করছে, তারা এনজয় করছে সেই সময়টাকে। এগুলো আমরা দেখেছি সবকিছু। তো এই ভারত বিরোধিতা দিয়ে কি হবে? আপনি যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে ভারত বিরোধিতা করেন, তাহলে যেখানে যেখানে আপনি ভারতের উপর নির্ভরশীল সেই জায়গাগুলোতে আপনি স্বনির্ভর হওয়ার জন্য লড়াই করবেন। ওইটাই ভারত বিরোধিতা। যে আপনি যে তেলটা আনছেন ওইটা তো ওই সময় তো দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে লাভ নাই, আপনার ওটা প্রয়োজন। তাহলে আপনার উচিত ছিল যে ওই সক্ষমতা অর্জন করা, যেন ভারত থেকে আপনার তেল নিতে না হয়, ভারত থেকে ইন্টারনেটের সহযোগিতা নিতে না হয়, ভারত থেকে অন্যান্য সুবিধাগুলো। প্রত্যেকটা রাষ্ট্র মানে যখন স্বনির্ভর হয় তখন মাথাটা উঁচু করে থাকে, আর যখন পরনির্ভর হয় তখন স্লোগান দিয়ে কাজ হয় না, তখন তাকে মাথাটা নিচু করে সেই সাপোর্ট নিতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, বেঁচে থাকার তাগিদে। তো এখানেও এই বিষয়টা সেম একই রকম। আর যেটা জামাতের কথা বলছেন, সেই বিষয়টা আরেকটু যোগ করি আমি, যে আসলে আমরা যখন শুনছিলাম যে এক একজন রাজাকারের নাম বলছিল, স্বীকৃত রাজাকার, আদালতের রায়প্রাপ্ত রাজাকার, যখন তাদেরকে শহীদ বলছিল যে শহীদ অমুক, শহীদ অমুক, তখন আমার ইচ্ছা করছিল যে শহীদের সংজ্ঞা কি তাহলে বদলে গেল নাকি? হ্যাঁ, দেশের বিরুদ্ধে যুদ্ধ করেও কেউ শহীদ হয় নাকি? বা দেশের বিরুদ্ধে ঘাতক দালাল, হ্যাঁ, যারা বিদেশি শত্রুর পা চেটেছে, তারাও আবার শহীদ হয় নাকি? খুনি কেমন করে শহীদ হয়? এটা বললো, এটা বিএনপি আজকে যে জায়গাটাতে অ্যাকসেপ্ট করে নিল, এর মাসুল বিএনপি কে দিতে হবে। যারা দেশপ্রেমিক মানুষ তারা এটা মাইন্ডে নিয়েছে অবশ্যই, যারা মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ তারা এটা মাইন্ডে নিয়েছে, তারা বিএনপির কাছ থেকে এটা আশা করেনি। এবং যারা ওখানে ছিল
10টা মানুষও একটা প্রতিবাদ করেনি, বা একজন মানুষও জাস্ট এটাকে এইটুকু বলতে পারেনি যে আমি আপনাদের এই বিষয়টা আপত্তি জানাই এবং এটা মানি না। হ্যাঁ, এইটুকু আপত্তি করেনি। এটাই আর কি, আমাদেরকে সহ্য করতে হবে, সহ্য করতে হবে। এদেরকে আরো অনেকদিন সহ্য করতে হবে, কতদিন সহ্য করতে হবে জানি না। কি অবস্থা হবে, কে এখান থেকে উত্তরণ করবে। এখানে আসলে আমরা একটা ফাঁদে পড়ে গেছি, দেশ ফাঁদে পড়ে গেছে। এখানে যেই কতগুলো আসন নিয়ে টেবিল থাপড়ায়, সংখ্যাটা ভালোই, 60-70টা সংখ্যা, এতগুলো সংখ্যা যখন টেবিল থাপড়ায় তখন ভালোই শক্তিশালী মনে হয়। এই শক্তিশালীটা খুব ঐচ্ছিক ভাবেই সবাই মিলে এদেরকে শক্তিশালী করেছে। এবং এখন এরা স্বপ্ন দেখে আরো যে আওয়ামী লীগ একবারে বিলুপ্ত হয়ে যাবে, জামাত এনসিপি তাদের জায়গা নিয়ে নেবে। এ ধরনের স্বপ্ন দেখে, কত ভয়ঙ্কর স্বপ্ন। দেশের বিরুদ্ধাচারণকারী রাজাকাররা দেশে একটা বড় বৃহৎ স্টেক হোল্ডারের জায়গা নিয়ে নেবে, তাদেরকে আর ফিরতে দেবে না, তারা রাজনীতি করবে না, রাজাকাররাই রাজনীতি করবে এখানে। এটা হলো বিষয়। তো আমি ওই জন্য একটা বিষয় প্রশ্ন করছিলাম যে আমরা হলো একটা কাজ করি, যে আওয়ামী লীগকে তো অনেকে নিষিদ্ধ চায়, তাই না? তো জামাতকেও অনেকে নিষিদ্ধ চায়। তাহলে আমরা একটা গণভোট করে, তো সব করতে চায় তারা, একটা গণভোট হয়ে যাক যে কত পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, কত পার্সেন্ট মানুষ জামাতকে নিষিদ্ধ চায়। নেবে নিয়ে এই ঝুঁকি নিজেকে নিষিদ্ধ করার জন্য, সেটাই বলতেছি। এটা তো একটা সামনে, চমৎকার হ্যাঁ, আইডিয়া। কারণ এই বিতর্ক তো শেষ হচ্ছে না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠবে কি উঠবে না এই নিয়ে তো এখন চরম রহস্য। তাই রহমান, ধন্যবাদ আপনাকে। আমি একটু সৈয়দ মোহাম্মদ মাহবুবের কাছে যেতে চাই। এটা তো সত্য আসলে, সৈয়দ মোহাম্মদ মাহবুব দেখেন পার্লামেন্টে তো বিএনপি আজকে মুক্তিযোদ্ধারা ছিলেন, স্পিকার স্বয়ং যিনি পড়ছেন নামগুলো তিনিও একজন বীর উত্তম। এখানে অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধা আছেন, আরো মুক্তিযোদ্ধারা আছেন। তারা থাকতে এরকম একটা ব্যাপার হলো, এবং মুজিবুর রহমান পান্না আপনার কাছে যেটা জানতে চেয়েছেন, তাহলে যেই ট্রাইব্যুনাল সাজা দিয়েছিল ওই ট্রাইব্যুনালটা কি, তাহলে ওইটা কি তাহলে এখন অস্তিত্বহীন, বা ওই রায় তাহলে আমরা ঢেকে দিব যে আইনের দৃষ্টিতে হয়ে যাবে? সৈয়দ মোহাম্মদ মাহবুব। জি দেখেন, জি উত্তর দিচ্ছি আমি। দেখেন, গতকাল আপনিও একটা প্রোগ্রাম করেছেন, কিন্তু আমিও একটা দেখেছি। এত লড়াই সংগ্রাম নানা কিছুর পরে বিএনপি এতগুলো আসন পেয়ে জিতলো, এইটুকু গণতন্ত্রের চর্চা করতে পারলো না যে কে কে স্পিকার হতে চান জানান। যেহেতু সবাই একই দলীয়, দরকার হলে গোপন ভোটে আমরা ভোটটা নেই, নানা যোগ্যতা মিলিয়ে। তারা ওই অতীতের মতো, যেরকম বেগম খালেদা জিয়ার আমলেও যা হতো, শেখ হাসিনার আমলেও যা হতো, সারাক্ষণ কাউন্সিল করে তর্ক বিতর্ক করে জননেত্রী বা দেশ নেত্রীর হাতে দায়িত্ব দিলাম। কালকেও দেখলাম দেশ নায়ক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব দিল স্পিকার ডেপুটি স্পিকার তৈরি। তো বোঝা গেল এমপিরা সেই আগের অনুগত মানে জিনজিরে আবদ্ধ। আমি একটা কথা বলি, এই যে তাজুল ইসলাম আছে না, যে প্রসিকিউটর ছিল, তাকে সরিয়ে দিল। তার সে তখন তরুণ আইনজীবী। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, রাজশাহী থেকে একজন মিজানুর রহমান আসেন, এবারও এসেছিল প্রতিশোধের বিচার করতে আওয়ামী লীগ সভানেত্রী সহ অন্যদের বিরুদ্ধে। এরা পুরাটা, তারপরে মারা গেছে বিএনপি আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সহ আরো অনেকেই, এরা পুরাটা, আমি একটা শর্টকাটে বলি, এই যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালটা কিন্তু হাইকোর্টের মর্যাদা সম্পন্ন। তো সেইখানে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষ করার পরে এই যে যুদ্ধাপরাধী চিহ্নিত, ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং ফাঁসিকৃত এই যে মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাশেম আলী সহ, আপনার দেলোয়ার হোসেন সাইদি সহ, সাইদির অবশ্য ফাঁসি হয়নি, যাবজ্জীবন হয়েছিল, সহ আরো যাদের ফাঁসি হয়েছে, এই প্রত্যেকটা বিচার ওখানে তারা যদি প্রথমেই বলতো আমরা এই বিচার মানি না, আমরা উকিল দেব না, আমরা মনে করি শেখ হাসিনার অবৈধ বিচার, তা কিন্তু নয়। তারা ওখানে যেরকম দিনের পর দিন আর্গুমেন্ট করেছে, বহু আইনজীবীদের টিম পাঠিয়েছে, বিচার রায় গ্রহণ করেছে, রায় গ্রহণের পর আপিল বিভাগে সরাসরি আপিলের নিয়ম, কারণ যেহেতু ওইটি হাইকোর্টের মর্যাদা সম্পন্ন, তারপরে আপিল বিভাগে বিচার করেই ক্ষান্ত হয়নি, সেই বিচারে তাদের বিরুদ্ধে গেলে তারা রিভিউ করেছে, রিভিউ দিনের পর দিন করেছে। আমার একটা মনে আছে, আপনাদের মনে আছে কিনা, কাদের মোল্লার ফাঁসির আগে কাদের মোল্লা রিভিউ করে রাতের বেলা
পরে প্রধান বিচারপতি হয়েছিল সৈয়দ মাহমুদ হোসেন, উনি তখন চেম্বার বিচারপতি। রাতের বেলা তার বাসায় গিয়ে এই খন্দকার মাহবুব হোসেন সহ জামাত বিএনপির আইনজীবীরা এক অংশ ওই কাদের মোল্লার রায় স্থগিত করেছিল রিভিউর পরও আরেকটা ধাপে, যাই হোক পরে পূর্ণাঙ্গ বেঞ্চ সেটি খারিজ করে দেয়। এখন আমার খুব, ধরেন আমার আবেগ তো আর তো কারো কাছে পরীক্ষা দিতে হবে না, মতিউর রহমান নিজামীর ছেলে, মীর কাশেম আলীর ছেলে, তারপরে সাইদির ছেলে, কেন গোলাম আজমের ছেলে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হোক, মহারাজা হোক, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাশেম আলী, গোলাম আজম, দেলার হোসেন সাইদি, তারপরে ইউসুফ ওই যে বাচ্চু রাজাকার থেকে শুরু করে যারা 71-এ আমাদের বাংলাদেশে যখন পাকিস্তানিরা গণহত্যা চালাচ্ছিল, সেই গণহত্যায় সহায়তা শুধু নয়, রাজাকার আল বদর বাহিনী গঠন করে যে গণহত্যা করেছিল, মা বোনকে গনিমতের মাল হিসাবে পাকিস্তানিদের কাছে তুলে দিয়েছিল, এই কথা মৃত্যুর আগ পর্যন্ত চিৎকার চিৎকার করে বলে যাব। কারণ আমাদের বাংলাদেশের বই দরকার নাই, আপনারা সবাই অত্যন্ত অভিজ্ঞ মানুষ, পড়েছেন। আমি আজকে আবার হঠাৎ করে ওই বইটার পাতা উল্টালাম। টিক্কা খানের পিআরও মেজর সিদ্দিক সালিক 71-এ টিক্কা খানের পিআরও ছিল, পরে জিয়াউল হকের সঙ্গে পাকিস্তানে 88 সালে ব্রিগেডিয়ার জেনারেল হয়ে মারা যায় এয়ার ক্র্যাশে, যে জিয়াউল হক প্লেন দুর্ঘটনা হয়। ওনার বইতে এখনো আছে, নাম হচ্ছে উইটনেস টু সারেন্ডার সিদ্দিক সালিক। সেইখানে তাদের উপলব্ধি হচ্ছে এই জামাত রাজাকার, তখন তো শিবির না, শিবিরের পূর্বসূরি ইসলামী ছাত্র সংঘ, তাদের বক্তব্য হচ্ছে, এবং এটা পাকিস্তানি বহু জেনারেলরা বই লিখেছে, আইনের ভাষায় বলে এক্সকালপেটরি, বলেছে আমি খুন করিনি, রাও ফরমান আলী করেছে, রাও ফরমান আলী বলে যে খাদিম করেছে, খাদিম বলে নিয়াজি করেছে, নিয়াজি বলে ইয়া করেছে, দিন শেষে খুন গণহত্যা তারা করেছে বাঙালির ওপরে। তো সেইখানে তাদের বক্তব্য হচ্ছে এই মুসলমানদের দোহাই দিয়ে ধর্মভিত্তিক জামাত এবং রাজাকাররা যদি সহায়তা না করত, আমাদের হয়তো এত ক্যাজুয়ালিটি হতো না। তো সেটার আজকে পার্লামেন্ট তাদের শোক প্রস্তাব নিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে। এখন আমার একটা প্রশ্ন আইনজীবী হিসাবে বা নাগরিক হিসাবে, তাহলে কি ওনারা আপিল বিভাগের রায়, যেটি আপিল হয়েছে এবং রায়ও রিভিউ হয়েছে ট্রাইব্যুনাল সহ, এই সব রায়কে ওনারা সংসদ চ্যালেঞ্জ করলো যে এগুলো কোনো বিচার হয়নি, তাহলে শেখ হাসিনার আমলে 2009 উনি রাষ্ট্র ক্ষমতায় আসলেন বোধহয় 8ই জানুয়ারি না 7ই জানুয়ারি, তার থেকে 24-এর 4 আগস্ট পর্যন্ত যা বিচার হয়েছে ওই আমলে আপিল বিভাগে, হাইকোর্টে, ট্রায়াল কোর্টে, জজ আদালতে, তাহলে সব আসামিকে খালাস করে দেন একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে। আমরা দেশকে কোন অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছি দেখেন। আপনাদের মতো হয়তো এত আশাবাদী না হলেও আমার একটা আশা ছিল যে বিএনপি বা বর্তমান নেতৃত্ব বোধহয় অতীতের ভুলগুলো করবে না। কারণ আজকে বলতেই হবে আমাকে এই কথা, 1 মিনিট সময় নিচ্ছি। বাংলাদেশে গোলাম আজমকে ফিরিয়ে আনা বিএনপির প্রতিষ্ঠাতা নিজ দায়িত্বে এনেছিলেন, যে গোলাম আজম 76 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করেছে, এবং এই রিপোর্ট গোলাম আজমের নাগরিকত্ব মামলার সময় বিএনপি নিযুক্ত অ্যাটর্নি জেনারেল আমিনুল হক ডকুমেন্টের উপর ডকুমেন্ট হাইকোর্টে দাখিল করেছিল। আর এই সুযোগ আর একটু ক্লিয়ার করি, গোলাম আজমের নাগরিকত্ব কিন্তু ফেরত হয়নি যে সে রাজাকার না, সেই রাজাকারের প্রশ্নে তার বিচার হয়নি। গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছিল হাইকোর্ট, একটা আইনের সেটেল প্রিন্সিপাল, যে গোলাম আজমের নাগরিকত্ব বাতিল করার আগে তাকে শোকজ দেয়নি, অর্থাৎ একটা টেকনিক্যাল ত্রুটির কারণে। যাই হোক, তো সেই তারপরে শাহজি, আমরা তখন একেবারে কিশোর, আমার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়াতে গেলে স্লোগান শুনতাম যে জিয়া রহমানের ঘাড়ে আজব চিজ, রাজাকার প্রধানমন্ত্রী শাহ আজিজ। তা আমরা তো এগুলো আর নতুন করে বলতে চাইনি, কিন্তু আজকে জাতীয় সংসদের মতো একটা মহান জায়গা, আমাদের আইন প্রণয়নের জায়গায় এই যুদ্ধাপরাধী আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ফাঁসি হওয়া আসামিদের শোক প্রস্তাব দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের অবমাননা করার ক্ষমতা কারো নাই। কিন্তু এই সংসদ নিজেকে প্রথম দিনে মহাপ্রশ্নের মধ্যে ছুড়ে দিলেন, এবং আমি একজন গণতন্ত্রে বিশ্বাসী নাগরিক হিসাবে বলবো
বিএনপি যদি এই ডাবল গেম খেলতে থাকে, অর্থাৎ তার রাজনৈতিক সুবিধা অনুযায়ী, এই ফখরুল ইসলাম আলমগীর বলে ওদেরকে দেখলি বলছে না নির্বাচনের আগে, ওদেরকে দেখলেই আমার 71-এর দুঃসহ স্মৃতি মনে পড়ে, আবার আপনি ওদেরকে রেখে পার্লামেন্টে রেখে আপনার মেয়াদ পূরণ করার জন্য, এটা কৌশল না, এটা অপকৌশল। আর জামাতই বাংলাদেশে প্রথম এত সংখ্যার বিরোধী দল না। বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দল ছিল 119টা আসন নিয়ে 96 থেকে 2001-এর পার্লামেন্ট। তো বিএনপি আগে সিদ্ধান্ত নিক তারা কি রাজনীতি করবে। তারা কি সবাইকে নিয়ে রাজনীতি করার নামে মুক্তিযুদ্ধকে জলাঞ্জলি দেবে, মুক্তিযুদ্ধকে নির্বাসনে পাঠাবে, সেটা তারা পরিষ্কার বলুক। তারা তো বলছে আমরা নতুন ভূমিকায় অবতীর্ণ হব। এইটা নতুন ভূমিকা যে যুদ্ধাপরাধীদের শোক প্রস্তাব দিতে হবে? তো সুতরাং এইটা আমি পান্না ভাইয়ের সঙ্গে একদম একমত। চিৎকার চেঁচামেচি কত করলে, ওই যে হায়দার আলীর গান ছিল না, হায়দার হোসেন বোধহয়, যার কত শহীদ লাশ দেখলে আর জাতি হবে নির্লজ্জ, সেই অবস্থা আর কি। তবে আমি মনে করি পূর্ণিয়া ভাই, ইতিহাস এত নির্মম যে যখন বাংলাদেশে ধরেন আমরা বাঁচবো না, 100-200 বছর পর ইতিহাস লেখা হবে, তখন যেরকম মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু সহ যার যার স্থান যেখানে লিপিবদ্ধ হবে, রাজাকার, আলবদর, আলসামস এবং জামাতের যুদ্ধাপরাধী ভূমিকা, তার মধ্যে একটা লাইন হলো ইতিহাসে লেখা থাকবে যে কি কারণে জানি না, কি কারণে বিএনপি 211টা আসন নিয়েও জামাতের এই অন্যায়, বেআইনি, শহীদদের আত্মার প্রতি অবমাননাকারী এবং বাংলাদেশের বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা সংসদের প্রথম অধিবেশনে এরকম একটি বিতর্কিত কালো শোক প্রস্তাব নিল।